দর্শক স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রতিদিনই আসি আমরা এই আলোচনাতেই। এই আলোচনায় গত কিছুদিন যাবৎ যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হলো ঐক্যমত্য কমিশনের শেষ পর্যন্ত একটি জায়গায় এসে সবগুলো দল ঐক্যমতে পৌঁছেছে, সেটি হলো গণভোট। কিন্তু সেই গণভোটটাও কীভাবে হবে সেটি নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে। আমাদের আজকের বিষয় এই কারণে ঐক্যমত্য কমিশন, নির্বাচন ও গণভোট, তিনটি বিষয় একসাথে। আমাদের সঙ্গে রয়েছেন ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, এবং রয়েছেন আখতারুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা। তিনিও দীর্ঘদিন যাবৎ বিএনপির মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি ঠিক এই মুহূর্তে একটি বিষয় আমার মনে পড়ছে, সেটি হলো যে গণভোটের যে ইতিহাসগুলো বাংলাদেশে রয়েছে সেই জায়গাগুলো যদি আমরা আলোচনায় আনি, বিশেষ করে আজকে ঐক্যমত্য কমিশনে ব্যারিস্টার শিশির মনির গণভোট 91 সালেরটা মনে করিয়ে দিচ্ছিলেন, এর আগেও যে গণভোট হয়েছে সেগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিলেন। প্রত্যেকটি বিষয়ে দেখা গেছে যে গণভোটের যে পরবর্তী পর্যায় সেটি একটি খুব দারুণ একটা পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে। আমি জানি না যে এবারকার গণভোটের কী হবে, এখন পর্যন্ত তো গণভোটের বিষয়ে ঐক্যমত্য এসেছে। যাই হোক, আমরা শিরোনাম দেখে আলোচনা শুরু করছি। শিরোনাম দেখে আসি। শুক্রবারের মধ্যে গণভোটের পদ্ধতি চূড়ান্ত করে সরকারকে প্রস্তাব দিতে চায় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান আগামী সপ্তাহে করার পরিকল্পনা। এই গণভোট বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে আপনারা যদি আলোচনা করেন, আমাদেরকে আরেকটু সুনির্দিষ্ট করে বলেন, তাহলে আমাদের জন্য আবারও সুনির্দিষ্ট প্রস্তাবটি সরকারের কাছে দেওয়া সম্ভব। জনগণ নির্বাচনমুখী হলে আটকানো যাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটের তারিখ পাল্টাচ্ছে না জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এইখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না। সাংবাদিকদের নিরাপত্তা দেয়া হবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা। রবিবার যাবেন ইতালি সফরে বলেছেন প্রেস সচিব। গুমের ঘটনায় হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। রামপুরায় 28 জন হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধেও একই আদেশ। এবং নির্বাচনের আগে সময় কম, নিবন্ধনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চান আম জনগণ পার্টির আহ্বায়ক রফিকুল আমিন। আশা করি নির্বাচন কমিশন আমাদের ন্যায় বিচার করবেন এবং আমাদেরকে দ্রুত কাজ করার সুযোগ তৈরি করে দেবেন, কারণ আমাদের হাতে কিন্তু সময় অনেক কম। হয়রানি হলে জবাব দেওয়ার ঘোষণা ফাতিমা তাসনিমের। শুনছিলেন শিরোনাম। ইয়াসিন আরাফাত, আপনাকে দিয়ে শুরু করি। গণভোটের বিষয় আসলে সব দলীয় ঐক্যমত এসেছে, এটি নিঃসন্দেহে কি বলবো, মানে সুখবর। আচ্ছা, কিন্তু কিভাবে হওয়া উচিত আসলে? আপনাদের দলের অবস্থান আমরা শুনছি যে আপনারা মানে বিএনপি যেটি বলছে, বিএনপির কথা হলো যে পরিমাণ খরচ এবং যে পরিমাণ একটা কর্মযজ্ঞ একটা ভোট আয়োজনের, সেই জায়গায় দুটি ভোট পরপর এটি আয়োজন করাটা খুব ডিফিকাল্ট, বিশেষ করে এই সরকারের জন্য তো আরও ডিফিকাল্ট। এটি হলো বিএনপির দিক। বিএনপি বলছে, আপনারা বলছেন যে না, এটা নভেম্বর ডিসেম্বর হওয়া উচিত বা আগে হওয়া উচিত। এটার সুনির্দিষ্ট ব্যাখ্যাটা কি? নিশ্চয়ই আপনাদের কোনো যৌক্তিক কারণ আছে যে কারণে আপনারা আগেই চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টকশোতে সম্মানিত সঞ্চালক এবং আমার সাথে বাচ্চু ভাই আছেন, দর্শকবৃন্দ যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জন্য, জাতির জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য আমি মনে করি আজকের দিনটি অবশ্যই আনন্দের একটা বার্তা আমাদেরকে দিচ্ছে যে এতদিন ধরে আমরা যে জায়গায় আটকে ছিলাম সেখান থেকে জট খোলা শুরু করেছে। অর্থাৎ জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে জনগণ যে দৃষ্টিকোণ থেকে এদেশের অবকাঠামো দেখতে চায়, রাজনীতি দেখতে চায়, দেশের উন্নয়ন দেখতে চায়, আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চায়, সে জায়গায় জুলাই সনদ ঘোষণা, এই সনদের আইনগত ভিত্তি, মর্যাদা, এগুলো সহ জামাত ইসলামী সহ অনেকগুলো দল
ঐক্যবদ্ধ কর্মসূচিও পালন করেছে। জামাতের একটা কর্মসূচি আগামী 10 এবং 12 তারিখে রয়েছে। 10 তারিখ হচ্ছে গণমিছিল এবং 12 তারিখ হচ্ছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি। এই দাবিগুলির ভিত্তিতে তা আমরা আসলে যে বিষয়টা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে অবশেষে আমরা মনে হচ্ছে জটিলতা কেটে যাচ্ছে। এখন জটিলতা কাটার বিষয়টি কতটুকু সুন্দর হবে, পথটা কতটুকু বিনির্মাণ হবে সেটি হচ্ছে সামনে দেখার বিষয়। শুক্রবারের মধ্যে গণভোট যে প্রত্যাশিত বিষয় ছিল জনগণের বিভিন্ন রাজনৈতিক দলের, সেটি কি পদ্ধতিতে হবে সেটি বলা হচ্ছে। তো জামাতের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে, কিছু রাজনৈতিক দল বিএনপি সহ বলছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হওয়া। জামাত ইসলামী এর সুফল দেখে, সুফলের চাইতে অনেক বেশি কুফল আছে এটা। তা আমাদের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ভাই ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন দুটো উদাহরণ দিয়েছেন। ডাকসু নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ অংশগ্রহণ করার পরেও দেখা গেল সেখানে রাত অনেক গভীর পর্যন্ত ফজরের পরে গিয়ে রেজাল্ট দেওয়া হয়েছে। এর মধ্যে বহু ধরনের প্রপাগান্ডা চালানোর চেষ্টা করা হয়েছে, বানচাল করার চেষ্টা করা হয়েছে। জাকসু নির্বাচন 48 ঘন্টার আগে রেজাল্ট দিতে পারেনি। একটা জাতীয় নির্বাচনের সাথে যদি আমার জুলাই সনদের বিষয় একাকার হয়ে যায়, কোনো কারণে যদি জাতীয় নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়, প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এত রক্ত ঘাম শ্রমের বিনিময়ে যে জুলাই অর্জিত হলো, যে বিপ্লব অর্জিত হলো, সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সেই জায়গা থেকে জামাত ইসলামী বলেছে নভেম্বরের মধ্যে একটা গণভোট হওয়া সম্ভব। কারো কারো প্রশ্নের জবাব যে ইতিপূর্বে 10 দিনের ভিতরে, মানে সিদ্ধান্ত হওয়ার 10 দিনের ভিতরে গণভোটের রেকর্ড বাংলাদেশে আছে, 19 দিনের ভিতরে রেকর্ড আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ের কথা আছে, 91 সময়ের কথা আছে। তো এর মধ্যে আমরা যদি এখন আমরা আজকে ধরেন 8 তারিখ যাচ্ছে অক্টোবরের, তাহলে অক্টোবরের 20 দিন সময় আছে, নভেম্বরের 20 দিন, 40 দিন সময় আমাদের এখন হাতে আছে। অর্থাৎ নভেম্বরের মধ্যে একটা নির্বাচন সম্ভব। এর পরবর্তীতে আগের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেও জাতীয় নির্বাচন হওয়া সম্ভব। তা আমরা এই কথাগুলো কেন বলছি? অনেকগুলো কারণে। যে একটা জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া জাতির জন্য খুবই বেশি জরুরি। তার পাশাপাশি জুলাই সনদের আইনগত ভিত্তি রচনার জন্য একটা গণভোটের কথা বলছে, এখানে হ্যাঁ এবং না ভোট, এটাতে বেশি খরচ হওয়ার কথা না, পরিশ্রমের কথা না। আপনি খরচের বিষয়টা নিয়ে আসে দেখেন, জাতির বৃহত্তর বিল্ডিং তৈরি করার জন্য একটা ভালো মানের বিল্ডিং তৈরি করতে হলে আপনাকে যদি ফাউন্ডেশনে একটু ভালো খরচ করা হয়, এই বিল্ডিংয়ের ভিত্তি টেকসই, এটার মজবুতি অনেক বেশি নিশ্চিত হয়। আপনি খরচের কথা বিবেচনা করে ফাউন্ডেশন বিনির্মাণ করতে গিয়ে যদি আপনি কার্পণ্য করেন, খরচা কম করেন, না করেন, তাহলে দেখা যাবে দেশের আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ হতে অসুবিধা হবে। আমরা সেই বিষয়গুলো দৃষ্টিকোণ থেকে বলছি যে এই গণভোটের জন্য একটা আলাদা গণভোট করতে গেলে যে খরচ, এই খরচ জাতির জন্য, জাতির বৃহত্তর স্বার্থে এটা কল্যাণকর হবে। এটা অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বরং অপচয় যে রোধগুলো, বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, দুর্নীতি তখন চেপে ধরা যাবে, দুর্নীতির ত্রুটি চেপে ধরা যাবে, দুর্নীতি হবে না, সেখান থেকে আমাদের অর্থ আরও সংকোচন হবে, অর্থ সেখান থেকে উঠে আসবে। জুলাই সনদের আইনগত ভিত্তির জায়গায় দেখেন 166টা বিষয়ে আলোচনা হয়েছে, 86 বিষয়ে বিভিন্ন 31টা রাজনৈতিক দল বিভিন্নভাবে ঐক্যমত পোষণ করেছে, 19টাকে 10টাতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। এই যে অনেকগুলো জাতীয় রাজনীতির ভিত্তি, জাতের আগামী দিনের পথ চলার জন্য এতগুলো বিষয় ঐক্যমত পোষণ করা হলো, এটার আইনগত ভিত্তি নির্মাণ করতে গিয়ে যদি কিছু অর্থ খরচ হয় বৃহত্তরভাবে এবং দীর্ঘমেয়াদী, অর্থ খরচের কথা বাদ দিলাম, কিন্তু আমি এটা জানতে চাচ্ছি যে দুটি একসাথে করলে কি প্রবলেম? এই যে প্রবলেমের কথা আমি বললাম, একটা গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে কোনো কারণে যদি জাতীয় নির্বাচনের বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়, তা আমার মানে কি কারণে প্রশ্নবিদ্ধ হতে পারে? যেমন বাংলাদেশের বিগত 12টা নির্বাচন কি কি কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে? দখলদারিত্বের কারণে, ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে, কালো টাকার কারণে, পেশি চুক্তির কারণে, হুন্ডাতন্ত্র গুন্ডাতন্ত্রের কারণে, এরপরে লেভেল প্লেইং ফিল্ড না থাকার কারণে। আমার বিশ্বাস যদি এই সনদের বিষয়ে যদি গণভোট হয়, সকল রাজনৈতিক একমত হয়ে গেছে, এখানে কোনো গুন্ডাতন্ত্র হবে না, প্রত্যাশা করতে পারে, কারণ সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা গণভোট হচ্ছে, সুতরাং এখানে হবে না। কিন্তু ক্ষমতার প্রশ্নে জাতীয় নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করা হবে, আপনি আবার পেশি চুক্তি ব্যবহার করার চেষ্টা করবেন, যেখানে যেই ব্যক্তি ধরেন একজন এক জায়গায় দেখা গেলো কোটিপতিকে আপনি নমিনেশন দিলেন, কোটিপতিটা টাকা ঢালবে, সেখানে ব্যালট বাক্স ছিনতাই সহ কেন্দ্র দখল করে নেওয়ার চেষ্টা করা হবে। দুই ধরনের চিত্র, সুতরাং দুই ধরনের চিত্র দুটো নির্বাচন একসাথে হতে পারে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জুলাই সনদে উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা বিষয় আছে।
উচ্চকক্ষ নিম্নকক্ষ বিষয়গুলো আগে সমাধান হয়ে যাওয়া দরকার। জুলাই সনদে 86টা বিষয় যে ঐক্যমত পোষণ করা হয়েছে, এই 86টি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ এরকম অনেকগুলো বিষয় আছে যেটা আগামী নির্বাচনের নীতি নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। তাহলে আমার যদি গণভোটের মাধ্যমে যেটা জনগণ ফয়সালা দিয়ে দেয়, তাহলে আপনি এই নীতিগুলোকে ধারণ করে আপনি একটা নির্বাচন আগামীতে আয়োজন করবেন, জাতীয় নির্বাচন। জি হ্যাঁ, আখতারুজ্জামান বাচ্চু। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে বৈশ্বিক দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, এবং আমাদের সাথে আমার বিজ্ঞ সহ আলোচক আরাফাত ভাইকে ধন্যবাদ। আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন আজকে আসলে আমার বাংলাদেশের মানুষের জন্য একটি বড় অগ্রগতি। জুলাই বিপ্লবের পর মানুষের যে সংস্কার, নির্বাচন, দুটো বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশ পার করছে। আগামীতে ফেব্রুয়ারিতে এদেশের মানুষের কাঙ্ক্ষিত যে নির্বাচন, দীর্ঘদিন যাবৎ যে দেশের মানুষ নির্বাচন কী জিনিস সেটা ভুলতে বসেছে, সেই নির্বাচন আয়োজন হবে আগামী ফেব্রুয়ারিতে। তার আগে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যেটা দীর্ঘদিন যাবৎ ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনা করছে, তারা আজকে সব রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে যে একটি গণভোট আয়োজনে, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে। এটি একটি বড় অগ্রগতি। এখন ছোট্ট একটু জায়গায় দু একটি দলের একটু দ্বিমত আছে, তার মধ্যে জামাত, এনসিপি সহ দুই অল্প গুটি কয়েক দলের সময় নিয়ে, গণভোট আয়োজনের সময় নির্ধারণ নিয়ে। তো এনসিপি এর আগে আজকেই তাদের আসলে অবস্থান পরিবর্তন করেছে। এর আগে তারা গণভোট চেয়েছিল জাতীয় নির্বাচনের সাথে, আজকে তারা সেই অবস্থানটিতে পরিবর্তন করেছে। আসলে দেখেন, বাংলাদেশের মানুষ সংস্কার, নির্বাচন, বিচার, তিনটি জিনিস এখন বাংলাদেশে খুব আলোচিত বিষয়। বাংলাদেশের মানুষ গণহত্যাকারীদের বিচার চায়, সংস্কার চান, এবং তাদের আকাঙ্ক্ষিত নির্বাচনটি চান। কোনোটির জন্য কোনোটি একটির জন্যে আরেকটি আটকে থাকবে। শেখ হাসিনা যেরকম বলতো আগে যে উন্নয়ন না গণতন্ত্র, এরকম না বিষয়গুলি সবগুলি সমান্তরালে চলবে। দেখেন, বিচারটা যথাযথ প্রক্রিয়ায়। শেখ হাসিনা যেরকম আমাদের অনেক নেতার নামে আমাদের যে জামাতের ভাই আছেন ওনাদেরও অনেককে ফাঁসি দিয়েছেন, আমাদেরও সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে ফাঁসি দিয়েছেন, অনেককে জেলে নিয়েছেন। কোনো আইন কানুনের তোয়াক্কা করতো না, যাচ্ছে তাই নিজের ইচ্ছা মতো দেশটা পরিচালনা করতো, কোনো আইনের বা সংবিধানের বা আইনের কোনো তোয়াক্কা করতো না। আমরা তো সংবিধানের আইন দেখেই কাজ করতেন। হ্যাঁ, তো সেটা সংবিধানের দোহাই দিতেন। আসলে সংবিধান উনি মোটেই মানতেন না। সংবিধান যে কোনোভাবে কাটাছেঁড়া করতেন, সংবিধানের ধারা উপধারাগুলি পরিবর্তন করতেন। তত্ত্বাবধায়ক সরকার যেটি সংবিধানে ছিল, বাংলাদেশের মূল যে সমস্যাটি তৈরি হয়েছে, যে সংবিধানের যে ধারাটি বিলুপ্তি করা নিয়ে সেটি শেখ হাসিনা অবলীলায় করেছেন। সেই খায়রুল হকের মাধ্যমে, প্রধান বিচারপতি খায়রুল হকের কাঁধে বন্দুক রেখে উনি তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করেছেন। এরপরে উনি নির্বাচনগুলি যেভাবে দিনের ভোট রাতে বা কুত্তামার্কার নির্বাচন করেছেন, জনগণকে ভোটার বঞ্চিত রেখেছেন। আসলে আমরা এটা চাই না। আসলে সংবিধান এটা আমরা যেটি ইয়াসিন আরাফাত বলছিলেন যে এই ইলেকশন জাতীয় সাধারণ নির্বাচনের আগে এটি হওয়া উচিত, আপনার কি মত? আমার মতো দেখেন, একটি জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ, একটি নির্বাচন আয়োজন সারা দেশে। এটা কিন্তু কোনো স্থানীয় নির্বাচন না, কোনো মেয়র নির্বাচন না, বা কোনো সিটি কর্পোরেশন নির্বাচন না। এটা কিন্তু সারা দেশে একটি নির্বাচন আয়োজন। সেটা গণভোট হলেও সারা দেশে, জাতীয় নির্বাচন হলেও সারা দেশে। দেখেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন। দেশের মানুষ এখন নির্বাচনমুখী, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। নির্বাচনের কম বেশি 60 দিন আগে তফসিল ঘোষণা করা হয়। তো সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধ ধরলে আপনার ধরেন ডিসেম্বর, জানুয়ারি, এই 2 মাস থাকে, আর অক্টোবর অলরেডি চলতেছে, আর আপনার হাতে থাকে 1 মাস, নভেম্বর। এর মধ্যে আপনি আরেকটি গণভোট আয়োজন যারা করবেন, এদেশের মানুষ আসলে দেখেন এমনি ভোট বিমুখ হয়ে আছে এদেশের মানুষ। ভোট কেন্দ্রের কারণ হলো শেখ হাসিনা 3-4 যে নির্বাচন করেছে, সেই নির্বাচনে তো ভোটের প্রয়োজন হয় না। তো এখন যেহেতু দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে, এটা হলো একটা বিষয়। এখন গণভোট হলে দুটো জিনিস একসাথে হলে যেটা হবে যে আপনার নির্বাচন কমিশন এখন এই অল্প সময়ের মধ্যে এত সারা দেশে নির্বাচন আয়োজনের সক্ষমতা রয়েছে কিনা, সেটা পারবেন কিনা, এটা একটি প্রশ্ন রয়েছে। তারপর বরঞ্চ এটা তো আরো ভালো হলো যে গণভোট আয়োজনটা যদি আগে করা যায়,
তাহলে এটাও প্রমাণিত হলো যে এই নির্বাচন কমিশনের সক্ষমতা না, কতটুকু। দেখেন আপনার দুটি বাংলাদেশ, এখন বাংলাদেশের শেখ হাসিনা বাংলাদেশটিকে যে জায়গায় রেখে গেছেন, এখন দেখেন বাংলাদেশের অর্থনৈতিক, এখানে একটা নির্বাচন সারা দেশে আয়োজনের ক্ষেত্রে অনেক হাজার মানে অনেক অর্থ এখানে সংশ্লিষ্ট জড়িত। এইখানে অর্থ, তারপর আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, তারা তো সারা দেশে ব্যালট পেপার ছাপানো সহ অনেক কর্মযোগ্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, অনেক কিছু জড়িত এখানে। আইন শৃঙ্খলা বাহিনী, তারপর আপনার নির্বাচন কমিশন, তারপর তারা নির্বাচন কমিশন কিন্তু কাজ করছে জাতীয় নির্বাচন নিয়ে। এখন হুট করে আপনি সামনে এখন যদি গণভোট নিয়ে আসেন, তাহলে সেটা তারা কতটুকু পারবে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন। আর হলে সারা দেশে তারা এখন সারা দেশে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, সব আয়োজন নিয়ে, জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে তারা কাজ করছে ইতিমধ্যে। সেটা মোটামুটি সেই আয়োজনটা তারা করার চেষ্টা করছে। এখন আপনি গণভোট সামনে এনে ওই জাতীয় নির্বাচনটা আমরা মনে করি যে এটা প্রলম্বিত করার একটা কৌশল, বা এটা পিছিয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা এদেশের মানুষ আসলে প্রত্যাশা করে না। একসাথে আপনি একই দিন দুটো জিনিস করলে, গণভোটও হলো, জাতীয় নির্বাচনও হলো। আমরা বিএনপি বলছে যে গণভোটের জন্য একটি আলাদা ব্যালট থাকবে জুলাই সনদ, এবং সনদের জন্য সে গণভোট হবে, সেখানে হা না ভোট দিবে। আর এখানে দেখেন সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, 30টির মতো রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছে। সুতরাং গণভোটে কি রায় হবে মোটামুটি তো এদেশের মানুষ জানা। তারপরে সেটার জন্য আলাদা এখানে ভাবে আরেকটি নির্বাচন আয়োজন করে জাতীয় নির্বাচনটা এইখানে প্রলম্বিত করা বা বাধাগ্রস্ত করার কোনো মানে আমি মনে করি না যে কোনো এখানে প্রয়োজন আছে। হ্যাঁ, একটি মানে এত অর্থ, এত আইন শৃঙ্খলা বাহিনী, এত নির্বাচন কমিশনের এই পেরেশানি। ইয়াসিন আরাফাত যে বলল যে একটি ভালো ভবন নির্মাণের জন্য নিচের যে ভিত্তিপ্রস্তর সেখানে খরচ হলে খারাপ, কি আপনার কাছে কি এটাকে যৌক্তিক মনে হচ্ছে? দেখেন আমরা তো ভালো ভিত্তি, আপনার আসলে মূলত ভালো ভিত্তি নির্বাচনের মাধ্যমে। দেখেন জনগণ এদেশের রাষ্ট্রের, এই দেশের রাষ্ট্রের মালিকানা জনগণের। তো সুতরাং জনগণ জাতীয় নির্বাচনের মাধ্যমে আপনাকে, জনগণ তাদের রায় প্রয়োগ করবে, তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। সুতরাং সেই নির্বাচনটাকে আপনি গুরুত্ব মানে সবচেয়ে বেশি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। আর জুলাই সনদ, এটা একটি অধ্যাদেশ এখানে আয়োজন করবেন, সেটা একটা অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে হা না বুট হবে। সেই বুটটা তো জাতীয় নির্বাচনের সাথে একটা আলাদা ব্যালটে করাই মানে খুব সহজ, এবং সেটা এবং আলাদাভাবে আপনার এখন সময়, অর্থ, তারপর নির্বাচন কমিশনের নানান বিষয় যারা সংশ্লিষ্ট তাদের এই একটাই, এখন জাতীয় নির্বাচনটাকে একটা প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিরতি নিয়ে আবারও আসবো আলোচনায়। দর্শক 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। যাই হোক, ইয়াসির আরাফাতের যে যুক্তি ছিল সেই যুক্তি কতটুকু আপনি খণ্ডন করতে পারছেন আমি জানি না, কিন্তু আমি ইয়াসির আরাফাতে আবার আসলাম। সেটি হলো যে তাহলে এই মুহূর্তে তো আপনাদের পিআর নিয়ে আর কোনো বক্তব্য নাই, আপনারা মানে যেভাবে পিআরের যে অবস্থানে ছিলেন সেই অবস্থান থেকে তো সরে এসেছেন। না, পিআর নিয়ে তো আমাদের কর্মসূচি আছে। মানে কি পিআর কি আপনারা এখনো নিম্নকক্ষে পিআরই যাচ্ছেন? হ্যাঁ, আমাদের নিম্নকক্ষে পিআরের পক্ষে এখনো কথা আছে। তাই? হ্যাঁ, না আমি আর মনে করলাম যে এখন আর কোনো না। দেখেন এখন পর্যন্ত রবীন্দ্রনাথের শেষের কবিতা, হ্যাঁ হইল না শেষের কবিতা, আগের কবিতা বলেন। পিআর নিয়ে বক্তব্য শেষ হচ্ছে না। 5টা দাবিতে আন্দোলন করছি, কথা আপনাকে। 1 নম্বর দাবি হচ্ছে জুলাই সনদ আইনি ভিত্তি। সেটা তো হয়ে গেল। সেটি হয়ে গেল বলতে মানে সবাই একমত হলো, পদ্ধতিগত জায়গায় বা বাস্তবায়নের জায়গায় সেটা কথা আছে। আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। এরপরে যারা ফেসিবাদী সরকার কায়েম করেছিল, হত্যা করেছিল, তাদের বিচারের দৃশ্যমান, তো অনেকগুলো বিষয় আছে। তো সেটা আন্দোলন চলমান থাকবে। না পিআর পদ্ধতিতে তাহলে এই মুহূর্তে আপনার অবস্থান কি? এই মুহূর্তে অবস্থা হচ্ছে আমরা পিআর পদ্ধতির দাবি আমাদের পক্ষে ছিল, আমরা এখনো সে দাবির মধ্যে আছি। আর আগামী দিনে সেটা আপনারা 10 তারিখ 12 তারিখ কর্মসূচিতে আরো বেশি জানবেন। জামাত ইসলামী সেখান থেকে কি ঘোষণা দিয়ে কি কথা বলে।
ঐকমত্য কমিশনের জায়গা থেকে তো এই গণভোটের পরে তো ঐকমত্য কমিশনের আর কোনো কাজ নেই, তাহলে এই পিআরের দাবিটি কি আলাদা? ঐক্যমত কমিশন এখনো তো তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেনি। তারা শুক্রবারে 15 অক্টোবর শেষ হবে মেয়াদ, কি বলে মেয়াদ শেষ হবে। নির্বাচনটা গণভোটটা কোন পদ্ধতিতে হবে, কবে হবে সেটা ডিক্লারেশন করবে। এর মাঝে হয়তো আমরা অনেকগুলো বিষয় ক্লিয়ার হবো, জানবো। আমি ভাইয়ের বিষয়টাতে আসি। ভাই যে যুক্তিগুলো দিলেন, ধরেন টাকা সংকোচনের জন্য দুইটা নির্বাচন একসাথে, ওনার পয়েন্টগুলো আমি যদি ধরি আর কি। দ্বিতীয় হচ্ছে জনগণের কষ্টের জায়গা থেকে দুটো নির্বাচন একসাথে খুব সহজ বিষয়, কিন্তু আপনাকে তো বাংলাদেশের রাজনীতির গভীরে যেতে হবে। এদেশে ভোট কোন সিস্টেমে হয়, কোন পদ্ধতিতে হয়। 2001 সালে ভালো নির্বাচন হয়েছে, 91 সালে ভালো নির্বাচন হয়েছে, তারপরে কেন্দ্র দখল হয়েছে। কেন্দ্র দখল ঘটনা ছিল। আমাদের শেরপুরে এক আসনে জামাত ইসলামের প্রার্থী ছিলেন কামরুজ্জামান ভাই, জোটের প্রার্থী, বিজয় হওয়ার মতো আসন, চরাঞ্চলে কেন্দ্র দখল করে নিয়ে গেল। তো সেদিকে আমরা লোকজন যাবে কি না, ম্যাডাম খালেদ তখন বললো যে ঠিক আছে, সারা দেশে নির্বাচন যা হয়েছে এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। যারা দখলবাজিতে বিশ্বাস করে, যারা ভোটে বিশ্বাস করে না, তারা সবসময় সজাগ থাকবে। তারা চাইবে পেশি শক্তি দিয়ে দখল করার জন্য। তো জুলাই সনদ তো আমার জাতিসত্তার ভিত্তি নির্বাচন করবে। জুলাই সনদ আমার আগামী দিনের পথ নির্দেশ করবে। আর জাতীয় নির্বাচন ক্ষমতায় কে যাবে না যাবে সেটা নির্ধারণ করবে। দুটো কিন্তু আলাদা বিষয়। এখন ক্ষমতার ভাগাভাগির জায়গায় যদি আপনি জুলাই সনদকে ঠেলে দেন, তা আমার জুলাই সনদে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যারা সমালোচনা করতে চায়, ফেসিবাদ যারা এখন পলাতক, মাঝে মধ্যে যে তারা উকিঝুঁকি দিচ্ছে, কথা বলার চেষ্টা করছে, তারা তখন আমার নির্বাচন নিয়ে যখন কথা বলবে, তো জুলাই সনদকে তারা একসাথে মার্চ করার চেষ্টা করবে। আমরা চাই 2000 শহীদের রক্তের বিনিময়ে যে জুলাই, যে বিপ্লব, 30-35 হাজার আহতের বিনিময়ে যে জুলাই বিপ্লব, এটা আলাদা রেফারেন্ডামের মাধ্যমে এটা আগামীর রাষ্ট্র বিনির্মাণের জন্য স্থায়ী একটা সিদ্ধান্ত হয়ে যাক জাতির পক্ষ থেকে। খুব সহজ বিষয় এটা। আরেকটি গুরুত্বপূর্ণ কথা দেখেন, যেখানে বিএনপি নির্বাচন 3 মাস 6 মাস ডিসেম্বর অক্টোবর দাবি করেছে, এখন আবার ওনারা বলছেন যে সরকারের কি এখন প্রস্তুতি আছে এই মুহূর্তে একটা রেফারেন্ডামের আয়োজন করতে পারবে। তো কথাটা একটা পরস্পর দ্বিমুখী হয়ে গেল না? আমার তো বিশ্বাস ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি যদি সরকার নিয়ে থাকে, সরকার এখনো পর্যন্ত যে প্রস্তুতি বিভিন্ন সময় নির্বাচন কমিশন যে ব্রিফিং আমাদের দিচ্ছে, তা দিয়ে একটা রেফারেন্ডাম অবশ্যই নির্বাচন করা সম্ভব, গণভোটের আয়োজন করা সম্ভব, সব সেটআপ আছে। এখানে বাড়তি সুবিধা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই গণভোট করতে গিয়ে 16 বছর তো আসলে সত্যিকার নির্বাচন হয় নাই। আমরা এখন মাঠে ময়দানে নির্বাচনের কাজ করতে গিয়ে যেটা হয়, আমি কুমিল্লার 10 আসনে জামাতের প্রার্থী, 16 বছর নির্বাচন না হওয়ার কারণে একটা বিশাল জনগোষ্ঠীকে, জেনারেশনকে, আমার জনশক্তি কর্মীকে নতুন করে আমাকে নির্বাচন শেখাতে হচ্ছে, নতুন করে পোলিং এজেন্ট পদ্ধতি শেখাতে হচ্ছে, আমাকে নতুন করে ভোট কীভাবে কালেকশন করতে হয়, ভোটার কন্ট্যাক্ট কীভাবে করতে হয় শেখাতে হচ্ছে। কারণ 16 বছর তো আমরা রাজপথে নামতে পারিনি। ঠিক এমনিভাবে সুষ্ঠু নির্বাচন কীভাবে আদায় করতে হয়, যারা নির্বাচনী কর্মকর্তা তাদেরও তো একটা প্র্যাকটিস হওয়া দরকার। আমার তো বিশ্বাস এই গণভোটের মাধ্যমে সরকারের ঘাটতিটা কোথায় আছে। প্রধান উপদেষ্টা কী বলছেন, ইতিহাসের সেরা একটা নির্বাচন উপহার দিবেন। আমরা মাঝে মধ্যে কোনো একটা কাজ করতে গেলে আমরা একটা পাইলট প্রকল্প করি, ধরেন কথার কথা আমরা একটা জরিপ করব, জরিপ মানে মূল জরিপ করার আগে আমরা 2টা আসনে জরিপ করি। পাইলট প্রকল্প করার মাধ্যমে আমার এই জরিপে কোথায় ঘাটতি আছে, আমাকে কোথায় নজর দিতে হবে, কি করতে হবে সেটা আমাকে দেখতে হয়। এখন 16 বছর ধরে নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে, 16 বছর ধরে নির্বাচন হয়েছে পুলিশ অফিসার ফোন দিছে, আমি ব্যালট সব কাউন্ট করে ফেললাম। 16 বছর ধরে যার পেশি শক্তি ছিল সে কেন্দ্র দখল করে জোরে সিল মারছে, যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা আছে তার সাথে বসেছিল। এখন এই জায়গা থেকে ভীতি কাটানো যে একজন দখলদার দখলবাজি করতে আসলে আমি প্রতিবাদ কিভাবে করব, আমার সিস্টেম কীভাবে, পদ্ধতি কীভাবে, আমার ডিউটিটা কি, এই সিস্টেমগুলো আমার মনে হয় এই গণভোট আয়োজন করলে অনেক কিছু শিখা হয়ে যাবে। যারা নির্বাচনটা সুষ্ঠু আয়োজন করতে চান তার জন্য অনেক বেশি ভালো হবে। অনেক লাভ আছে। আমি পিআর পদ্ধতি নিয়ে আবার আসবো, যেহেতু উনি এই আপনার যুক্তিগুলোর জবাব দিলেন, আপনি এটার কোনো প্রত্যুত্তর দিবেন? দেখেন, আমি আমার সহালোচকের দু একটি দ্বিচারিতা আমার কাছে মনে হয়েছে। ওই যে আপনার যথার্থই আপনি বলেছেন যে ওনারা পিআর নিয়ে ওনাদের ডাবল স্ট্যান্ডার্ড, আপনি বুঝতে পেরেছেন, আপনি প্রশ্নটি করেছেন। দেখেন, ওনারা পিআরের দাবিতে আন্দোলন করছেন, কিন্তু এই পিআরের
আসলে এটা ওনারা মাঠে পিয়ারের দাবিতে আন্দোলন করছেন, বাস্তবে ওনারা কিন্তু পিয়ারের জায়গায় নেই। কারণ ঐক্যমত্য কমিশন নিয়ে যে দীর্ঘদিন আলোচনা হয়েছেন সেখানেও বলেন না। আর ঐক্যমত্য কমিশন আপনি জানেন যে এটা শুক্রবারের মধ্যে তারা তাদের প্রস্তাবনা, জুলাই সনদের প্রস্তাবনাটা সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ঐক্যমত্য কমিশনের প্রধান কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার কাছে প্রস্তাবনা পেশ করবেন এবং 15 অক্টোবরের মধ্যে কিন্তু এই যে সংস্কার কমিশনের, ঐক্যমত্য কমিশনের যে মেয়াদ, এটা কিন্তু শেষ হবে। 15 অক্টোবরের মধ্যে ওনারা কিন্তু জুলাই সনদের বা গণভোটের যে প্রস্তাবনাগুলো সবগুলো সেটা 15 অক্টোবরের মধ্যে শেষ হবে। এই চ্যাপ্টার কিন্তু ক্লোজ, এই যে ঐক্যমত্য কমিশনের চ্যাপ্টার ক্লোজ। তারপর পিয়ারের চ্যাপ্টার, এখানে পিয়ারের কোনো আলোচনার বিষয় বা পিয়ারের বিষয় কিন্তু আর থাকছেন না। এটা হলো 1 নম্বর পিয়ারের বিষয়গুলো। আর দ্বিতীয়ত উনি যেটা বললেন ক্ষমতার ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগির কথা বলতে গিয়ে উনি যেটা টেনে এনেছেন আমি বুঝতে পারি নাই যে উনি কি বোঝাতে চেয়েছেন। দেখেন উনি যা টেনেছেন সেটা হলো ফেসিবাদী আওয়ামী লীগ বা ফেসিস্ট শেখ হাসিনার আমলের কথা। এখন তো ফেসিবাদ শেখ হাসিনা নাই। শেখ হাসিনা জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে। এখন বাংলাদেশের যত গণতান্ত্রিক 30টি রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করছেন। সব রাজনৈতিক দলে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন চান। এই নির্বাচন ছাড়া আপনি নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প কি আছে দেশের মানুষের কাছে, জনগণের কাছে, রাষ্ট্রের আর কোনো বিকল্প আছে? আপনি বলতে পারেন যে নির্বাচনের বিকল্প আর কিছু আছে? তো সুতরাং নির্বাচন, এখন শেখ হাসিনা যে নির্বাচনটা করেছেন সেই নির্বাচন তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই জাতিকে কথা দিয়েছেন, উনি ইন্টারন্যাশনালি ওনার একটি গ্রহণযোগ্যতা আছে, আমরা ওনার উপর আস্থা রেখেছি, সকল রাজনৈতিক দল ওনার উপর আস্থা রেখেছেন যে সারা পৃথিবীর মধ্যে একটি গ্রহণযোগ্য এবং একটি মডেল নির্বাচন তিনি করবেন, সেই লক্ষ্যে কাজ করছেন। এখন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, তারপর অনেকগুলো বিষয় একটা নির্বাচন আয়োজনের সাথে জড়িত। সবাই কিন্তু এখন ফোকাসটা জাতীয় নির্বাচনের উপর, সবাই সেই জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছেন। দেশের মানুষও এখন নির্বাচনমুখী। ইভেন আমার যে সহালোচক, উনিও এক নির্বাচনী এলাকার প্রার্থী। দেখেন আমাদের কিন্তু এখনও প্রার্থী ঘোষণা হয়নি। আর নির্বাচনী আচরণবিধিতেও আছে যে তফসিল ঘোষণার আগে প্রার্থী ঘোষণা করা, এটা আচরণবিধিতে নেই। কিন্তু ওনারা কিন্তু সারা দেশে একটি আসন বাদে সব আসনে প্রার্থী ঘোষণা করেছেন। ওনারা ক্যাম্পেইন করছেন, দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। ইভেন ওনাদের নারী যে নেত্রীরা, ওনারাও বাড়ি বাড়ি যাচ্ছেন। সুতরাং আবার পিয়ার পদ্ধতিতে ভোট চাচ্ছেন। এটা সম্পূর্ণরূপে দ্বিচারিতা। এটা আসলে ওনাদের মুখে এক, অন্তরে আরেক, বাস্তবে আরেক। এটা আসলে মানে এটা আসলে খুব আমরা প্রত্যাশা করি না, দেশের মানুষ প্রত্যাশা করে না। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা সবাই মিলে একটি সুন্দর নির্বাচন, এদেশের মানুষ যেটা প্রত্যাশা করেন, আমি আমার ভাইকে আহ্বান জানাবো যে ছোট্ট বিরোধিতার কারণে বিরোধিতা না করে, এখন আসলে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশে। এখন প্রধান 3টি বিষয়: বিচার, সংস্কার, নির্বাচন। অর্থাৎ যারা এই দেশে মানুষের বুকের উপর গুলি চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, আমাদের ভাইয়ের মায়ের বুক খালি করেছে, তাদের আইনানুগভাবে বিচার, যেন তেন বিচার না। যে বিচারটা নিয়ে 2 দিন পরে প্রশ্ন আসবে যে এই বিচারটা সঠিক মতো হয় নাই, যেরকম শেখ হাসিনা আমাদের অনেককে সাজা দিয়েছে, অনেককে জেলে নিয়েছেন, অনেককে ফাঁসি দিয়েছেন, সেটা নিয়ে প্রশ্ন এখন আসছে যে সেটা যথাযথ আইনানুগভাবে হয় নাই। আমরা চাই না এরকম ফেসিবাদী কোনো বিচার। আইন নিয়ম মেনেই যে যারা গণহত্যা তাদের বিচার। আর আমি শেষ করে দিচ্ছি 30 সেকেন্ডে। তারপর সংস্কার, গোটা জাতি সংস্কার চায়, আমরা চাই, বিএনপি চায়। সংস্কারের প্রধান প্রবর্তক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিয়েছেন। সর্বশেষ আমরা গণভোট আয়োজনে আমরা সর্বসম্মতভাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল 30টি দল একমত হয়েছে এবং বেশিরভাগ দলেই এই জাতীয় নির্বাচনের আগে আর কোনো সংশয়, শঙ্কা, কোনো আশঙ্কা নতুন করে তৈরি করতে চায় না। কোনো কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি হোক, এইটা কেউ চান না। জাতীয় নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর
অবাধ এবং সবার অংশগ্রহণে সবাই চান, সেটার সাথে গণভোট আয়োজনে বেশিরভাগ গণতান্ত্রিক রাজনৈতিক দল চান। সেটা দুই একটি রাজনৈতিক দল শুধুমাত্র এই যে এনসিপি আগে তারাও গণভোট চেয়েছে জাতীয় নির্বাচনের সাথে, আজকে তাদের অবস্থান চেঞ্জ করেছে। জামাতও আমি আশা করব যে এই যে শুক্রবারের আগে তাদের অবস্থান পরিবর্তন করবেন এবং জাতীয় নির্বাচনের সাথে গণভোট আয়োজনে ওনারাও রাজি হবেন। জাতীয় নির্বাচনটা একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং সারা দেশে একটি মডেল নির্বাচন আমরা আশা করছি সেটা হবে। ওনারা সহযোগিতা করবেন যাতে ফেসিবাদ আবার ফিরে না আসতে পারে। ছোটোখাটো বিষয়ে একটু মতপার্থক্যের কারণে সেই যে পার্শ্ববর্তী দেশে সেই যে ফেসিস্ট শেখ হাসিনা আছে যে টুক করে ঢুকে পড়বে, সেই সুযোগটা আমাদের ছোটোখাটো একটু ভুল বুঝাবুঝি বা বিভ্রান্তির কারণে যেন তৈরি না হয়, এটা আমি জাতি আশা করে, আমি আশা করি, আমার দল বিএনপি। আমি তিনটা গণভোটের কথা বলছিলাম, আমি তিনটা গণভোটের অল্প সামান্য তথ্য দেই। একটি হলো 1977 সালে হয়েছে, সেটাও হ্যাঁ না, সেই ভোটে 98.80% ভোট পড়েছিল। আরেকটি 1985 সালে, দ্বিতীয়, এই প্রথম দুইটাকে প্রশাসনিক গণভোট বলা হয়, দ্বিতীয়টা সেইটাতেও হাঁ ভোট, মানে হোসেন মোহাম্মদ এরশাদ তার পক্ষে হাঁ ভোট নিয়েছিল 94.14%। আর তৃতীয় ভোটটি হয়েছিল 1991 সালে, তৃতীয় গণভোট, যেটি সাংবিধানিক গণভোট হিসেবে পরিচিত। তা এটি হলো এই নির্বাচনে 84% বেশি ভোট পড়ে এবং এটি আসলে রাষ্ট্রপতি এবং সংসদীয় ব্যবস্থায় ফিরেছে। তো আমাদের এই গণভোটটা সম্ভবত এই তৃতীয় গণভোটের মতো হবে, সাংবিধানিক গণভোট যেটা। আমি এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা আসবো, তবে তার আগে আবারও একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। ইয়াসিন আরাফাত, আপনার কাছে আসি। গণভোটের তথ্যগুলো আমি দিলাম যে এখানে, কিন্তু এর মধ্যে আমি যেটা চেয়েছিলাম যে পিআর নিয়ে আলাদা আলোচনা করব, কিন্তু যদিও আখতারুজ্জামান বাচ্চু পিআর নিয়ে ইতিমধ্যেই কথা বলেছে। আমি যেটি জানতে চাই আপনার কাছে সেটি হলো যে গণভোটের বিষয়ে আপনারা তো বললেন যে আপনাদের যুক্তিগুলো তুলে ধরলেন, পিআরের বিষয়ে আসলে আপনারা কোন অবস্থানে আছেন এখন? আমি পিআরের বিষয়টা একটু পরে বলছি। বাইরে একটু কথা বলা খুব প্রয়োজন। ভাই তো হেসে হেসে খুব সুন্দর করে বললেন শেখ হাসিনা নাই, কিন্তু শেখ হাসিনার দোসররা আছে, এটা কিন্তু বলেন নাই। একটা রাজনৈতিক সচেতন হিসেবে ওনারা এটা জানা থাকার দরকার। বাংলাদেশের প্রশাসনে বিভিন্ন সেক্টর, বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দোসররা এখনো আছে, নির্বাচন কমিশনও এখনো আছে, সরকারের ভিতরে এখনো আছে। সে জায়গায় একটা নির্বাচন হেসে হেসে হয়ে যাবে, এটা তিনি কিভাবে ভাবতে পারেন? এরপরে তিনি বলছেন যে নির্বাচনের বিকল্প না। তো আমরা তো একই কথা বলছি, নির্বাচনের বিকল্প তো নাই। জুলাই সনদের নির্বাচনকে একাকার কেন করছে? আমরা বলছি জুলাই সনদের আইনি ভিত্তি রচনা হলে তার নির্দেশনা আলোকে জাতীয় নির্বাচন হবে, আমরা সে কথা বলছি। এরপরে পিআরের কথা যে উনি বলছেন যে আমরা প্রার্থী দিয়ে জনগণের কাছে যাচ্ছি, পরিচিত হচ্ছি। দেখেন তো পিআর পদ্ধতিতে কি প্রার্থী থাকবে না? এই যে আজকে ধরেন কথা জামাত ইসলামী 300 জনের প্রার্থী ঘোষণা করেছে। পিআর পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে ওপেনলি আপনি 300 জন প্রার্থীর নাম তালিকা দিবেন। তো আজকে জামাত যে 300 জন তালিকা করে, প্রাথমিক তালিকা করে বাছাই করে তারা মাঠে জনগণের কাছে যাচ্ছে, তাদের তালিকা জামাত টানাবে। জামাত এই কাজ এগিয়ে রেখেছে। আপনি আপনার দলের ব্যর্থতার কারণে, দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারার কারণে, ঐক্যমত প্রতিষ্ঠা না হওয়ার কারণে এখনো ঘোষণা করলে মারামারি হবে, খুনে হবে, সে কারণে আপনি প্রার্থী ঘোষণা করতে পারেন নাই, প্রাথমিক বাছাই করতে পারেন নাই। এই ব্যর্থতা আপনি আমাকে দ্বিচারিতা দিয়ে মূল্যায়ন করবেন? বরং আপনাদের সাধুবাদ জানানো হচ্ছে যে জামাত 16 বছরে নির্বাচনের জন্য পরিবেশ পায় না, এখন তারা পরিবেশ পাওয়ার সাথে সাথে দলীয় সিস্টেম পদ্ধতি সকল কিছু মেনে তারা প্রাথমিক বাছাইটা চূড়ান্ত করতে পেরেছে। সাধুবাদ জানানো উচিত। আমার কোনো সংঘর্ষ হয় নাই, মারামারি হয় নাই, খুন খারাপি হয় নাই, অথবা ওনাদের তো এখনো বাছাই হয় না, তাতে খুন খারাপি 150 জন হয়ে গেছে। এটা দ্বিচারিতা না। আমরা আবারও বলছি, এখন আমাদের প্রার্থীরা যারা কাজ করছে এরা আগামী দিনে পিআর পদ্ধতি নির্বাচন হলে তাদের এই 300 জনের তালিকা জাতির সামনে প্রকাশ করা হবে যে এরাই, আপনারা যদি ভোট দেন পার্সেন্টেজের ভিত্তিতে প্রথম থেকে শেষ পর্যন্ত এরা তালিকাভুক্ত হবে। এখন যে কথাটা আসছে যে সর্বশেষ, তিনি একটা কথা বলছেন, এটা কিন্তু জাতির সামনেও ক্লিয়ার আসলে, সেটা হলো যে সর্বশেষ সবাই গণভোটের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে। সর্বশেষ মানে বিএনপি সর্বশেষ ঐক্যমত পোষণ করেছে। এটা তো আরও 1 মাস আগে হওয়ার কথা ছিল ঐক্যমত পোষণ করা, শুধু বিএনপি গোদর থাকার কারণে তো আজকে 1 মাস দেরি হলো। এই যে আজকে আপনারা বলছেন যে সময় নাই, তাহলে আপনারা নিশ্চয় সিদ্ধান্ত নিয়েছেন আমরা গোদরও থাকবো, একমত হবো না, লাস্টে গিয়ে দেরিতে গিয়ে একমত হবো, তখন বলবো যে এটা জাতীয় নির্বাচনের সাথে দেন, গুলাই ফেলান, একসাথে করে ফেলেন। এই উদ্দেশ্য আপনাদের ছিল কিনা আমরা জানি না। পিআরের বিষয়ে আপনি যে কথা বলছেন, এখন
গণভোটের সিদ্ধান্ত হয়ে গেছে, আরও অনেকগুলো বিষয় সামনে আছে। আজকে ঐক্যমত কমিশনের সাথে জামাত নেতৃত্বের বৈঠক হয়তো একটু আগে শেষ হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত কি, দলীয় সিদ্ধান্ত কি, এগুলা ক্লিয়ারলি জানার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমি একটা বক্তব্য আজকে দিয়ে দিলাম আপনাকে, দেখা গেলো আমার সংগঠন বা দলীয় সিদ্ধান্ত আরো দিন আলোচনা হলো। কিন্তু পিআরের যে বিষয়টা, যে উপকারিতা জাতির সামনে আমরা বলছি, এটা আমরা দাবি হিসেবে আমরা তো শুধু ঐক্যমত কমিশনকে বলি না জিনিসটা, আমরা তো বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলছি। এখন ঐক্যমত কমিশন থাকুক আর না থাকুক, আমরা তো জাতীয় নির্বাচন একটা পদ্ধতিগত আমরা আলোচনা করছি, একটা দাবি তুলছি যে আগে যে সিস্টেমে আসছে এই সিস্টেমে কালো টাকার দুর্নীতি হয়, ব্যালট বাক্স ছিনতাই হয়, প্রার্থী নির্বাচন আগেই খুনাখুনি হয়ে যায়। খুনাখুনি মারামারির জায়গা থেকে উত্তরণের জন্য পিআর পদ্ধতিটা হলো ভালো একটা পদ্ধতি। তো সেটার কথাটা আমরা আগামী দিনেও বলবো। মানে আজকে গণভোটের সিদ্ধান্ত হয়ে যাবে বলে ভালো একটা পদ্ধতির ব্যাপারে কথা বলা থেকে আমরা বিরত থাকবো। এখন কথা আসতে পারে এই পদ্ধতি গণভোট হওয়ার পরে এই নির্বাচন হবে কি না হবে, দলীয় সিদ্ধান্তের জন্য আমাকে অপেক্ষা করতে হবে, আমরা আরও আলোচনা করব, আরও দেখব। কিন্তু এটা তো জাতীয় দাবি, জনগণও চাচ্ছে। আমরা যখন মাঠের ময়দানে যাই, যে যারা অনেকেই আছে জানে না, তারা জানার চেষ্টা করে জিনিসটা কি, যখন সে জানে বুঝে একটা আগ্রহ তৈরি হয় যে তার প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে এখানে পিআর পদ্ধতির মাধ্যমে। তো এই সুফলের কথা আমরা বলবো না, অবশ্যই বলবো আমরা আমাদের জায়গা থেকে। আখতারুজ্জামান বাচ্চু, দেখেন আমি আমাদের আপনাদের ব্যর্থতা ঢাকার জন্য আপনি কেন দেখেন আমি আমার এরপর আরেকটা শেষ করি, সেটা হচ্ছে উনি বলছেন ডক্টর নিউজ ঘোষণা দিয়েছেন একটা সুষ্ঠু নির্বাচন করবেন, কিন্তু বাধা দেওয়ার জন্য আমাদের লোক আসছে। তো শেখ হাসিনা চলে গেছে, এই যে আমাদের হাবিব ভাই আপনাদের বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ নিরাপদে বাড়ি ফিরে আসতে পারবে বিএনপি কর্মীদের হাত থেকে। এটা তো অনেক আগে বলছে, এখনো কি যেমন গতকালকে আমার পাশের আসন কুমিল্লার 9 লাকসাম মনোহরগঞ্জে, সেখানে জামাতের মিছিলে হামলা করা হয়েছে বিএনপি পক্ষ থেকে, মহিলা সমাবেশ হচ্ছে জামাতের, সেখানে বাধা দেওয়া হচ্ছে। চাঁদপুর এক কচু আসনে একজন প্রমিনেন্ট আলেম যিনি মাওলানা আবু নসর আশরাফি, ওনার প্রত্যেকটা কর্মতে বাধা দেওয়া হচ্ছে। তাহলে ফেসিবাদ চলে গেছে, ফেসিবাদের দোষ তো রয়ে গেছে। ফেসিবাদের দোষর কি এখানে যারা বিএনপি আচরণ করবে না, আমি বিএনপি বলছি না, যারা আচরণ করবে তারা সেই বিএনপি হলে হবে, জামাত যদি আচরণ করে তারাও সেই কাতারে পড়বে। দেখেন আমি আসলে সেদিকে যেতে চাই না, আমাদের সহ-আলোচক সাহেব আসলে টেনে যেদিকে নিয়েছেন, আসলে আমরা একটি সুন্দর গঠনমূলক আলোচনা করব, সমালোচনা করব, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের রেওয়াজ। কিন্তু উনি যেদিকে নিয়ে গিয়েছেন আসলে এটা আসলে মানে অনেকটা ফেসিবাদী কায়দায় উনি বলেছেন যে বিএনপিতে গণতন্ত্র নেই। বিএনপি গণতন্ত্র নেই বলে নাই, আমি আপনার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেছি, আমি কোনো কথা বলি নাই, আমি যেটা বলি দয়া করে আমার কথার সময় আপনি কথা বলবেন। আমি আর কথা বলার চান্স পাবো না, মানে আপনি উনি বললেন যে আমার দলে গণতন্ত্র নেই এবং সেই কারণে আমরা প্রার্থী মনোনয়ন দিতে পারি নাই, মানে খুনাখুনির কারণে আমরা প্রার্থী মনোনয়ন দিতে পারি নাই। উনি হয়তো জানেনই না বিএনপির আসলে একটা মনোনয়ন বোর্ড পদ্ধতি আছে, মনোনয়ন বোর্ড আছে, সেই বোর্ডে আলাপ আলোচনার মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে একটি গঠনতান্ত্রিক নিয়মে বিএনপির একটি গণতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রে উল্লেখ আছে কিভাবে বিএনপির নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয় এবং বিএনপির মনোনয়ন বোর্ড সেইখানে সাক্ষাৎকার নেয়, তারপর সাক্ষাৎকারের মাধ্যমে তারপর প্রার্থী তফসিল ঘোষণার পর বাংলাদেশের নির্বাচনের যে আইন আছে সেইখানে আইন যে বিধিবিধান আছে সেই বিধিবিধান মেনে তফসিল ঘোষণার পর বিএনপির প্রার্থী কারা মানে প্রার্থী হবেন তাদের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি হয়, সেই তারপর কত তারিখ বিক্রি হবে, তারপর সেটা আবার জমা দেওয়ার তারিখ হয়, তারপর তাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়, আমাদের মনোনয়ন বোর্ড তাদের সাক্ষাৎকার নেন। এর আগে আপনি দেখেছেন কয়দিন আগে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার দিয়েছেন এবং সারা বাংলাদেশে কেন বিশ্বে সেই সাক্ষাৎকারটি অত্যন্ত সুন্দরভাবে সবাই খুবই মানে ভালোভাবে নিয়েছেন এবং অত্যন্ত সুন্দরভাবে উনি আগামীর বাংলাদেশ মনোনয়ন এবং বাংলাদেশের কিভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন সেগুলি বলেছেন। মনোনয়নের ব্যাপারে উনি একটি কথা বলেছেন যে আমাদের বিভিন্ন পদ্ধতি আছে, বিএনপি কখনো পেশিশক্তি, কখনো অর্থ বা কোনো কিছুর মানদণ্ডে বিএনপি কখনো প্রার্থী মনোনয়ন অতীতেও দেয় নাই, এখনও দিবে না। বিএনপির প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তার জনপ্রিয়তা, তার ভাবমূর্তি এবং ওই এলাকার শুধু দলের মধ্যে তার জনপ্রিয়তা না, সাধারণ জনগণ সেখানে ছাত্র, যুবক, নারী, সব শিক্ষক, আলেম,
সব শ্রেণী পেশার মানুষের কাছে তার ইয়াসিন গ্রহণযোগ্যতার আরাফাত ভিত্তিতে বলেছেন যে আপনারা এখন দিচ্ছেন না সেটা দলীয় আসলে কোন দলের কারণে। উনারা আসলে উদুরপিণ্ডি বুদুর গাড়ে চাপাতে চেয়েছেন, অর্থাৎ উদুরটাকে আর বুদুরটাকে বলেন না। উনারা তফসিল ঘোষণার আগেই প্রার্থী উদুরটাকে ঘোষণা করে দিয়েছেন, আবার অন্যদিকে আবার পিআর পদ্ধতি চাচ্ছেন। পিআরে কোনো প্রার্থী ঘোষণা করা হয় না, প্রার্থী যা থাকে না অবশ্যই। সেখানে মার্কা তালিকা থাকে, দেয়া হয়। দলকে ভোট দেন। সুতরাং উনারা আসলে উনাদের এই না, PR এ তো প্রার্থী আপনাকে 300 জন তালিকা আগে উনাদের দিতে হবে। পদ্ধতিটা ওনারা অন্যের ঘাড়ে চাপিয়ে, এই ভুল পদ্ধতিটা কেন অন্যের কাঁধে চাপিয়ে ওনাদের দায় এড়াতে চান, যে ওনারা যে ভুল পদ্ধতিতে হাঁটছেন সেটা কেন মানে অন্যের কাঁধে চাপাতে চান আমি জানি না। আরেকটি জিনিস আমি আপনাকে বলি, ওনারা উনি বললেন যে খুনাখুনি বা এটা ওইটা বিভিন্ন কিছু, আসলে আমি বলতে চাই নাই, কথাটা বলতে বাধ্য হলাম যে বিভিন্ন এলাকায় ওনাদের নেতারা বক্তব্য দিচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। হায় রে ভাই, আপনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে একমাত্র আল্লাহ পাক ছাড়া, আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবেন না। কিন্তু ওনারা তো বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ওই জান্নাতে যাওয়া যাবে, দাঁড়িপাল্লায় ভোট না দিলে তাহলে মানে জান্নাতে যাওয়া যাবে একদম শেষ প্রান্তে, একদম শেষ, আমি 30 সেকেন্ডে শেষ করছি। আবার আবার ওনারা আরেকটা জিনিস বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে দেশে ইসলাম থাকবে না। ভাই যে যদি জামাত ইসলাম ক্ষমতায় না যায়, আচ্ছা জামাত ইসলাম যে এই যে বাংলাদেশে এতগুলি নির্বাচন হয়েছে ক্ষমতায় যায় নাই, বাংলাদেশ থেকে কি ইসলাম উঠে গিয়েছিল? বিএনপি এদেশের সব ধর্ম শ্রেণী পেশা বর্ণের সব শ্রেণী মানুষের প্রতিনিধিত্ব করে। এই দেশ থেকে বিএনপি সব শ্রেণী পেশার মানুষের রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়, কাউকে ঘায়াল করার জন্য কোনো কথা বলা। আমি এই প্রশ্নটি প্রশ্ন না, আমি আসলে জানতে চাই এই যে আমাদের নেতা বলেছেন আমরা বাংলাদেশটাকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনটাকে আমরা গুরুত্ব দিয়ে একদম শেষ প্রান্তে ইয়াসিন আরাফাত 1 মিনিট সময় আপনার, এই যে জান্নাতের টিকিট বিষয়টা কি? জামাত ইসলামী জান্নাতের টিকিট, এটা বিএনপি যেমন বলছে আরো বিভিন্ন জায়গায় বলা আছে, আপনি কি এটা? জামাত ইসলামের কোনো প্রমিনেন্ট নেতা কোথাও এই কথা বলে না, আমরা দ্ব্যর্থহীন ভাবে কথা বলতে পারি। জামাতের নীতি আদর্শ এটা না, আপনি জান্নাতের টিকিট দাঁড়িপাল্লা ভোট দিলে হবে। জামাত জান্নাতের পথ দেখায়। দেখেন আমরা জাতীয় যে রাজনীতি করি, আমরা জীবন গঠনের রাজনীতি করি, নৈতিক চরিত্রকে সংশোধনের রাজনীতি করি, একটা জাতি গঠনের রাজনীতি করি। সুতরাং আমরা জাতিকে পথ দেখায় জান্নাতের। দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাত পাবেন, এটা আপনাদের জামাতের প্রমিনেন্ট কোন নেতা পাবেন, এটা ওনারা বানায় বলে আমাদের উপর চাপ দেয়। উদুরপিণ্ডি বুদুরগাড়ি কথা আছে না সারা দেশে, এটা তো আলোচিত। বরং আমি আপনাকে এখানে দেখাতে পারবো, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি তিনি বলছেন যে তারেক রহমানের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে। রাজনীতি তো ধর্মের ব্যাপারে একটা কথা আসে, এই যে জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা বললেন, ওই যে শেখ হাসিনা তসবি পড়া পট্টি পড়া, এই যে কথাগুলো বললেন, এগুলা আপনারা একটু দেখবেন। যে ব্যক্তি সারা বছরে মসজিদে যায় না, সপ্তাহে একবার যায় কখনো কখনো, মাথা কখনো টুপি দেখেন না, এই ব্যক্তির মাঝে যখন দেখবেন যে টুপি চলে আসছে, হাতে তসবি দেখছে, ঘন ঘন মসজিদে যায়, আপনি তখন চোখ বন্ধ করে বুঝে নেবেন যে নির্বাচন আসছে, সে ভোটে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এটাও ধর্ম ব্যবসায়ী। আমরা তো আজীবন টুপি পরে, আমরা তো আজীবন কোরআনের কথা বলি, আমরা তো আজীবন জান্নাতের কথা বলি। আমাকে আবার নতুন করে দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতের জন্য বলতে হবে কেন? আমরা একজন মানুষকে জান্নাত উপযোগী কথা বলি। আমরা বলি যে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, কোরআনের ঘোষণা অনুযায়ী দুনিয়ার জীবনটা হলো খেলতামাশা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সর্বশ্রেষ্ঠ জিন্দেগি হলো পরকালের জিন্দেগি, যেখানে আমাকে সকল কিছু হিসাব দিতে হবে। তো আমি আজকে নির্বাচন, আমি এখন জান্নাতের কথা বলবো, আর 5 বছর আমি জান্নাতের কথা বলবো না, এটা জামাতের রাজনীতি না। জামাত 5 বছরে জান্নাতের কথা বলে, জান্নাতের পথ কোনটা, কোন পথে চললে আপনি জান্নাত পাবেন, কোন পথে চললে আপনার জাহান্নামে যেতে হবে, কোনটা হালাল পথ কোনটা হারাম পথ। এটা শুধু জামাত বলে না, এই দেশের না, এটা বিএনপি এজেন্ডার মধ্যে নাই, এটা বেশিরভাগ মানুষ মুসলমান, বাংলাদেশের এটা নাই, সব মানুষের ইসলাম ধর্মের মধ্যে এটা নাই, এটা বলতে পারেন না। বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে না, ধর্মভিত্তিক দল না বিএনপি। এদেশের সব শ্রেণী সব ধর্মের শ্রেণী পেশার মানুষকে চরিত্র সংশোধনের কোনো এজেন্ডা নাই, জান্নাতের পথ দেখানোর কোনো এজেন্ডা নাই। বরং বিএনপির নেত্রী এখন বলা শুরু করছে, প্রিয় মা এবং বোনেরা, আপনারা কোরআন তালিমে যাবেন না। নো নো নো, এটা আমি আপনাকে দেখাতে পারবো, গায়েবী কথা। আপনার নেত্রীরা বলেছেন, আমার কাছে ভিডিও আছে তো, যে আপনারা এখানে তালিমে যাবেন না। তালিমে গেলে জামাত যে 5 বছর ধরে ধর্মের কথা বলে, নীতি আদর্শের কথা বলে, জান্নাতের পথ দেখায়, আপনার মনটা ওদিকে ডাইভার্ট হয়ে যায়, এসে বলতে পারেন না। এইজন্য শোনেন, যখন আপনি কারো হাতে
নতুন করে টুপি দেখবেন, তসবিহ দেখবেন, মসজিদে গণগণ আসা দেখবেন, এটাও ধর্ম ব্যবসা। আর যে আজীবন যায় তাকে আপনি কীভাবে বলবেন ধর্ম ব্যবসা করে? তার তো এজেন্ডা এটা। সুতরাং আপনাকে মানুষকে মূল্যায়ন করতে হবে তার কর্ম দিয়ে, হুট করে একটা এজেন্ডা সামনে নিয়ে আসছে এটা দিয়ে না। জামাত ইসলামী কখনো এই কথাগুলো বলে না। আমাদেরকে কিছু কিছু বিষয় ট্যাগ দেয়া হয় আমাদের গায়েল করার জন্য, আমাদের মানে মানুষের কাছে একটু দুর্বল করার জন্য। জান্নাতের টিকেটের বিষয়টা কি আপনাকে দেখে ঘায়েল করানোর জন্য? অবশ্যই ঘায়েল করার জন্য। জামাত ইসলামীর কোনো নেতা, শীর্ষ পর্যায়ের কারো মুখ থেকে এরকম কোনো কথা আসে নাই। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জান্নাতের টিকিট জামাত ইসলামী দিবে নাকি বিএনপি তাদেরকে ঘায়েল করার জন্য ট্যাগ করবে, এই বিষয়গুলো সাধারণ মানুষ যে বোঝে না তা নয়। আমার ধারণা বিএনপির নেতারা বা জামাত ইসলামীর নেতা বা এনসিপির নেতা যারা আছেন, যারা মাঠে যাচ্ছেন, তারা অবশ্যই সাধারণ মানুষকে বোঝেন এবং সাধারণ মানুষের যে মোটিভ, সাধারণ মানুষের যে চিন্তা চেতনা, সেই জায়গাটা অবশ্যই তারা ভাবেন। হয়তো বা পলিটিক্যাল রেটরিককে একজন আরেকজনকে বলতে পারেন যে সে জান্নাতের টিকিট বিক্রি করছে, আরেকজন ঠিক এই মুহূর্তে হঠাৎ করেই তসবি গোনা আর টুপি পরে মানুষের কাছে যাচ্ছে। বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ ৮০ ভাগেরও বেশি, ৮০-৮৫ ভাগেরও বেশি, আমি সঠিকটা জানি না, ৮৫ ভাগের বেশি, হ্যাঁ, তো এত মানুষ যেখানে মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী, সেখানে এই ধর্মের পক্ষে থাকার বিষয়টি থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে একটি বিষয় আমি বলতে পারি, যতটুকু আমার চিন্তায় আছে, সেটি হলো যে ধর্মকে কেউ বিক্রি করে কিনা এই বিষয়টি যেন সবার মাথায় থাকে। ধর্মকে বিক্রি করা মানে হলো আল্লাহকে বিক্রি করা, অর্থাৎ আল্লাহর ওয়াস্তে যেমন ভিক্ষা চাওয়াটি নিষেধ করা আছে, আবার এটিও বলার আছে যে আল্লাহর ওয়াস্তে যদি কেউ ভিক্ষা চেয়েই বসে তাকে তুমি ফিরিয়ে দিও না। এই দুটো বিষয়ের নিশ্চয়ই ভেতরের যে অন্তর্নিহিত তাৎপর্য, এটি আমাদের সাধারণ ইসলামের অনুসারী যে মানুষগুলো আছে তারা জানে। শেষ করছি আজকে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।